নগরীর উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় দুর্ভোগে নগরবাসী। অপচয় হয় বিপুল অর্থের। সংকট উত্তরণে উদ্যোগ নেয়ার কথা বলছে দুই সিটি কর্পোরেশন। ঢাকা সদরঘাটে লঞ্চ থেকে নেমেই হয়রানি আর ভোগান্তির শিকার যাত্রীরা। খোদ পুলিশই করছে চাঁদাবাজি। পদক্ষেপের গতানুগতিক উত্তর পরিবহন মালিক সমিতি ও ডিএমপির। সড়কপথে দীর্ঘ সময়ের কারণে ঢাকা কক্সবাজার রুটে আকাশপথে বেড়েছে যাত্রী চাপ। বিমানের ভাড়া কমানোর দাবি পর্যটন ব্যবসায়ীদের। কন্টেনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ার মধ্য দিয়ে 130 বছরে পা রাখল চট্টগ্রাম সমুদ্র বন্দর। সক্ষমতা বাড়াতে দরকার আধুনিক যন্ত্রপাতি, মত ব্যবসায়ীদের। এবং কয়েকদিনের ভারী বর্ষণে গোপালগঞ্জে নষ্ট হয়ে গেছে কয়েকশো হেক্টর জমির তরমুজ। কৃষকের মাথায় হাত। ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে, জানালো কৃষি বিভাগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। অপচয় হয় বিপুল পরিমাণ অর্থের। বিশ্লেষকরা বলছেন, সব ধরনের প্রকল্প বাস্তবায়নে নজরদারি বাড়াতে হবে কর্তৃপক্ষকে। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, শিগগিরই নির্মাণ উপকরণ যাচাই করতে কেনা হবে স্ক্যানার মেশিন। অন্যদিকে মেগা প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা জানালেন দক্ষিণের মেয়র। বিস্তারিত আমার একটি রিপোর্ট। কখনো অলিগলি, ছোট রাস্তায়, কখনো বা প্রধান সড়কে দীর্ঘ সময় ধরে এসব পাইপ বসানো হয় নগরীর বিভিন্ন এলাকায়। এসব কর্মযজ্ঞে অতিষ্ঠময় হয়ে ওঠে স্বাভাবিক চলাফেরা। দুর্ভোগ পোহাতে হয় সব শ্রেণীর মানুষকে। এক সাইড ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, এখান থেকে গড়ায় ওখানে নিতেছে, ভাঙতেছে। এই দেশ কবে আদৌ সুস্থ হবে কিনা সেটা আমরা এখনো জানি না। নাগরিক সুবিধা দিতে আগের 24 ইঞ্চি পাইপ সরিয়ে এসব গলিতে বসানো হচ্ছে 42 ইঞ্চি, আর প্রধান সড়কে বসানো হচ্ছে 48 ইঞ্চি ব্যাসের পাইপ। তবে মানসম্পন্ন নির্মাণ উপকরণ না হওয়ায় 10 ফিট মাটির নিচে বসানোর আগেই ভেঙে পড়ছে পাইপগুলো। ভাঙা অংশগুলোর মাধ্যমে দেখা দেয়া নানা রঙের ইটের মিশ্রণই বলে দেয় কতটুকু টেকসই এই উপকরণগুলো। নগর সংশ্লিষ্টরা বলছেন, স্বল্পমেয়াদী পরিকল্পনা আর মনিটরিং না থাকায় দুর্নীতি বন্ধ হচ্ছে না। যথাসম্ভব দুর্নীতিমুক্ত হতে হবে, তা না হলে ওই 1 নম্বর ইটের বদলে 2 নম্বর 3 নম্বর এগুলো আসবে, বা এই জাতীয় নিম্নমানের বা নিম্নতর মানের দ্রব্যাদি জিনিসপত্র দিয়ে কার্য সম্পাদন। যদি আপনার মাঠ পর্যায়ে তদারকি না থাকে, যিনি কন্ট্রাক্টর আছেন তিনি তো বেশি লাভ করতে চাইবেন। সে যত ফাঁকি দেওয়া যায় তো মাটির নিচে কেউ দেখবে না। আবার যিনি তদারকি করেন তারও হচ্ছে যে তো মাটির নিচে আর কে দেখবে, কাজ হয়ে গেলে তো শেষ। তবে যথাযথভাবে মান যাচাই করতে শীঘ্রই ফ্যারো স্ক্যানার মেশিন কেনা হবে বলে জানায় ডিএনসিসি। আর স্থায়ী অবকাঠামো নির্মাণে মেগা প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা জানান ঢাকা দক্ষিণ মেয়র। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সাইট থেকে রিজেক্ট করা হচ্ছে, তারপরে যদি দু একটা থেকে থাকে উইল বি ভেরি সিরিয়াস। আমরা ফেরো স্ক্যানার কিনবো। পাইপ বসানোর আগে সবগুলো আমরা স্ক্যান করে বসাবো যে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিনফোর্সমেন্ট আছে কিনা। আমরা একটা প্রকল্প গ্রহণ করেছি, কমন ইউটিলিটি ডাক্ট টানেল। এই প্রকল্পটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটা প্রকল্প। এই ব্যাপারে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। প্রকল্পটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে একটা স্থায়ী সমাধান হতে পারে। এছাড়া স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদে নগর সরকারের কোনো বিকল্প নাই। নগরের বিভিন্ন ব্যবস্থাপনায় কাজ করা 22টি সংস্থাকে সমন্বয় না করা গেলে জনদুর্ভোগ কমবে না বলে মনে করেন এই নগরকর্তা। এখন এটা অনগোয়িং চলছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার সদরঘাটে লঞ্চ থেকে নেমেই গন্তব্যে যেতে নিদারুণ হয়রানি আর ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। দীর্ঘ অপেক্ষার পর বাস কিংবা সিএনজি অটোরিকশা পাওয়া গেলেও গুনতে হয় দ্বিগুণেরও বেশি ভাড়া। কারণ অনুসন্ধানে দেখা যায়, পুলিশের নামে চাঁদাবাজি, গাড়ির হেলপার ও চালকদের অতিরিক্ত মুনাফার লোভে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে পরিবহন মালিক সমিতি বলছে, হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। চাঁদাবাজির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। ফয়সাল মোর্শেদের রিপোর্ট। নজরুল ভাই, একটু কথা বলি। একটু দেখলাম এই যে মাত্র এই যে আপনার হাতে টাকা আছে, সিএনজিওয়ালা টাকা দিয়ে গেল, কেন নিচ্ছেন? ডিউটি করে টাকা ডিউটি করে তো সরকার আপনাদেরকে সরকার তো আপনাদেরকে টাকা দেয়, বেতন দেয়, তাহলে ওদের কাছ থেকে কেন নিচ্ছেন? না, পেশা দেয়নি তো, আর কাজ যাইও নি আমি। দেখছেন না, দেখলাম ওখান থেকেও দেখলাম আপনি টাকা নিচ্ছেন, সিএনজির সামনে দাঁড়িয়ে আছেন, টাকা নিচ্ছেন, এখনো আপনার হাতে টাকা দিয়ে গেল, আপনার হাতে এখনো টাকা আছে, কেন নিচ্ছেন? সরি ভাই, আর নেব না।
পরিবহন খাতে পুলিশের চাঁদাবাজির অভিযোগ নতুন নয়, তবে এই পুলিশ সদস্যের মতো এমন স্বীকারোক্তি বা কয়জন দেন? রাজধানীর প্রবেশদ্বার সদরঘাটে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে এরকম আরো কিছু দৃশ্য। এবার গল্পটার একটু শুরুতে যাওয়া যাক। রাতের নিস্তব্ধতা ভেঙে হাজারো মানুষ নিয়ে জেগে উঠছে সদরঘাট। দীর্ঘ ভ্রমণ শেষে রাজধানীতে পা রাখেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষজন। এবার গন্তব্যে যাবার পালা। বাক্স পেঁটরা নিয়ে তাই গণপরিবহনে ওঠার চেষ্টা। সমস্যা শুরু সেখানেই। অভিযোগ ছিল ভোরের সদরঘাটে যাত্রী হয়রানি পৌঁছায় চরমে। সত্যতা যাচাইয়ে যাত্রী বেশে বাসে ওঠার চেষ্টা। পুলিশের কাছে কত টাকা দেয়া লাগছে? 100 টাকা। টাকা কে নেয়? পুলিশে নেয়। কত লোক এটা নেয়? এই কারণে যাত্রীদের কাছ থেকে বেশি নিচ্ছ? 5 টাকা 10 টাকা বাড়াইছে। আপনারা যেমনটি দেখছিলেন, প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় পা রাখা মানুষগুলোর কাছ থেকে এভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে 10 থেকে 20 টাকা, এমনকি 50 টাকা বেশি পর্যন্ত। কারণ হিসেবে হেল্পাররা বলছেন, এখানে গাড়ি ঢোকানোর আগে পুলিশকে অনেক বেশি পরিমাণ টাকা তাদেরকে দিতে হচ্ছে ঘুষ হিসেবে। ওই জায়গাতে ভিতরে আপনি পুলিশে টাকা দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, বেশি নিচ্ছি সকালে এখানে গাড়ি লাগাতে হয়। তবে নৈরাজ্যের শিকার যাত্রীরা বলছেন, বাধ্য হয়ে দ্বিগুণেরও বেশি ভাড়ায় যেতে হচ্ছে তাদের। বাস পাইতেছি কি সারাদিন দেখি দাঁড়া থাকা সম্ভব? 30 টাকা বেশি গেলেও টাকা দিয়ে চাই লাভ হবে না। আমার ওখানে কাজ আছে, এই জন্য যাইতে হবে। এরা পুলিশের পয়সা দিয়ে এই এলাকায় ঢুকে ভাড়া বেশি নেয়। যে জায়গায় 30 টাকা ভাড়া সে জায়গায় 60 টাকা নেয়। আমাদের যাওয়ার দরকার। যদি ভাড়া বেশিও না হয় তাহলে আমাদের কিছু করার নাই। তো মিটারে কেউ যাচ্ছে না, তো এখন কন্টাক্টে যাইতে আমরা বাধ্য। যদিও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পরিবহন মালিক সমিতি। একটা স্পেশাল সুযোগ নেওয়ার জন্য ওখানে গেছে, কিন্তু এরপর তাকে টার্মিনালে আসতে হবে। টার্মিনালে আসলে যে সিরিয়াল পায় সেখানে তাকে আমরা ব্যবস্থা নেওয়ার কিছুটা সুযোগ আছে আমাদের, সেইটা আমরা নেব। এদিকে পুলিশের কোনো সদস্য চাঁদাবাজিতে জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। অনুসন্ধানের পর যদি দেখি হ্যাঁ এটা সত্য আছে, অবশ্যই সেই সদস্যের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। এছাড়া ওই এলাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থায় বাড়তি নজর দেওয়ার কথা জানান তিনি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। নানা সমস্যার প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকলেও জাহাজ আসার পরিমাণ বাড়ার পাশাপাশি কন্টেনার হ্যান্ডলিং এর রেকর্ড গড়ার মধ্য দিয়ে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম 130 বছরে পা রাখল। দীর্ঘ পথ পরিক্রমায় যতটা উন্নয়ন প্রয়োজন ছিল তা হয়নি। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের সক্ষমতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি দরকার। বন্দর কর্মকর্তার দাবি, সুযোগ সুবিধা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশের আমদানি রফতানি বাণিজ্যের 92% সম্পূর্ণ হয় এই বন্দর দিয়ে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ব্যবসায়ী এবং ইতিহাসবিদদের মতে খ্রিস্টপূর্ব 4th শতকে পোতাশ্রয় হিসেবে ব্যবহার করা হতো কর্ণফুলী নদীর তীরবর্তী আজকের চট্টগ্রাম বন্দর। আধুনিক বন্দর হিসেবে এর আত্মপ্রকাশ ঘটে 1887 সালে। একসময় এর নাম ছিল পোর্ট এ গ্র্যান্ড। এই বন্দর যতটা অগ্রসর হওয়ার কথা ছিল, নানা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। নেই কন্টেনার রাখার পর্যাপ্ত জায়গা ও কন্টেনার হ্যান্ডেলিং এর অত্যাধুনিক যন্ত্রপাতি। তারপরও গত বছর প্রায় 23 ট্রাক কন্টেনার হ্যান্ডেলিং ও 1,500-এর বেশি জাহাজ আসার রেকর্ড করেছে বন্দরটি। অগ্রগতি ধরে রাখতে বন্দর সংশ্লিষ্টরা এর সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন। আমরা গ্যান্টি ক্রেনের কথা বলতেছি, আমরা এখানে ইকুইপমেন্টের কথা বলতেছি, সক্ষম এবং আধুনিক ইকুইপমেন্টের কথা বলতেছি। এগুলি হলে পরে তাহলে সক্ষমতা বাড়বে। যেটির অভাব এখনো আছে, আধুনিক যেটি নির্মাণ করা হয়েছে 5টা, কিন্তু সেটাতে গ্যান্টি স্থাপন না করাতে ওগুলা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এই অবস্থায় সক্ষমতা বাড়াতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন বন্দরের এই কর্মকর্তা। কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল, সেটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে আমাদের সমস্ত কিছু প্রায় চূড়ান্ত। আমরা $250 মিলিয়ন এখানে ইনভেস্ট করছি। এর পাশাপাশি আমরা প্রায় 2000 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে, সেটি হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। বছরে মাত্র 50,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং এর সক্ষমতা নিয়ে শুরু করা চট্টগ্রাম বন্দর এখন 7 কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করছে। শিপিং বিষয়ক আন্তর্জাতিক ম্যাগাজিন রয়েট লিস্টের 100টি শীর্ষস্থানীয় বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 76-এ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ সময় বাণিজ্য আরো থাকছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আরসিবিসি, ফিলরেম সহ সন্দেহভাজন ব্যক্তিদের সম্পৃক্ততা ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অব জাস্টিসে প্রমাণিত। সড়কপথে দীর্ঘ সময়ের কারণে ঢাকা কক্সবাজার রুটে আকাশপথে যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ।
যাত্রীদের অভিযোগ, হয়রানির পাশাপাশি বেশি দামে টিকিট কিনতে হচ্ছে তাদের। পর্যটন শিল্পের বিকাশে এই রুটের বিমান ভাড়া কমানোর দাবি পর্যটন ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে কক্সবাজার 440 কিলোমিটার দূরত্বের সড়কপথ পাড়ি দিতে যাত্রীদের সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। সাথে যানজটের বাড়তি বিড়ম্বনা তো রয়েছেই। তাই 1 ঘন্টার কম সময়ে এ পথ পাড়ি দিতে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আকাশপথ। ফলে এ রুটে প্রতিদিনই বাড়ছে যাত্রী চাপ। শুক্র ও শনিবার সহ অন্যান্য ছুটির দিনগুলোতে যাত্রীর চাপ বেড়ে যায় কয়েকগুণ। ফলে টিকিট পেতে বাড়তি ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত ভাড়া গুনতে হয় বলে অভিযোগ যাত্রীদের। এছাড়া কক্সবাজার ঢাকা রুটে রাত্রিকালীন বিমান চলাচলের দাবিও জানান পর্যটকরা। বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন এয়ারের যে টিকিটগুলো থাকে সেগুলো পাওয়া যায় না, অথচ অতিরিক্ত টাকা দিলে সেই টিকিট ঠিকই পাওয়া যাচ্ছে। এতে তো যাত্রীদের ভোগান্তি হচ্ছে, তাই না? বাসে উঠে ভোরের দিকে বা সকালে ঢাকায় পৌঁছচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যারা রাত্রেবেলা প্লেনে ভ্রমণ করতে চায় তাদের জন্য কিন্তু কোনো ফ্যাসিলিটিস নেই। যাত্রী চাপ বেশি থাকায় ছুটির দিনগুলোতে টিকিটের মূল্য একটু বেশি হলেও অন্যান্য দিনগুলোতে মূল্য স্বাভাবিক থাকার কথা জানালেন কাউন্টার ম্যানেজার। শুক্রবার এবং শনিবারে পর্যটকদের প্রচুর আগমন ঘটে কক্সবাজারে ওনাদের ভ্রমণের জন্য। এই দিনে একটু ফেয়ারটা একটু বেশি থাকে। সোমবার, বুধবার বা মঙ্গলবার এই দিনে খুব কম ফেয়ার থাকে। এদিকে হোটেল মালিক সমিতি পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজার ঢাকা আকাশপথে বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছেন। এই টিকিটের মূল্যটা যদি 3 থেকে 4 হাজারের মধ্যে রাখা যায় তাহলে এখানে অধিক পর্যটক আসার আগ্রহ প্রকাশ করবে। কক্সবাজার বিমানবন্দর ম্যানেজারের দেওয়া তথ্য মতে কক্সবাজার ঢাকা রুটে প্রতিদিন 12টি ফ্লাইটে চলাচল করছে 800-র অধিক যাত্রী। সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের মাকাতি শাখার ম্যানেজার মায়া সন্তোষ দেগুইতো, অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরিমের স্বত্বাধিকারী সহ সন্দেহভাজন বাকি ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করেছে ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অব জাস্টিসে। রিজার্ভ চুরির বিষয়ে 12 পৃষ্ঠার এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য জানায় ডিউজে কর্তৃপক্ষ। ডিউজে বলছে, সাইবার হ্যাকিং এর মাধ্যমে 2016 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8 কোটি 10 লাখ চুরির ঘটনায় মায়া দেগুইতো, ফিলরিমের স্বত্বাধিকারী মাইকেল ও সালুদ বাতিস্তা, ফিলরিমের অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স কর্মকর্তা অ্যান্থনি পেলেজার সম্পৃক্ততা স্পষ্ট। পাশাপাশি নকল অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ হাতিয়ে নেয়ার পেছনে মাইকেল ফ্রান্সিস ক্রুজ, জেসি ক্রিস্টোফার ল্যাগারাসোস, আলফ্রেড ভার্গারার ও এনরিকো ভাস্কুজের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। এই অপরাধের জন্য অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে শাস্তি ভোগ করবেন তারা। তবে ক্যাসিনো অপারেটর কিম অং এবং ব্যবসায়ী ওয়েকাংশুর এই ঘটনায় সম্পৃক্ততা যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের সিনেটে শুনানি এবং তদন্তের ভিত্তিতে কিম অং এবং ওয়েকাংশুর বিরুদ্ধে মামলা করে ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। সুনামগঞ্জের হাওর অঞ্চলে বন্যা পরিস্থিতি দিন দিন আরো অবনতি হচ্ছে। শনির হাওর এবং পাকনা হাওরের ফসল বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। স্থানীয়রা জানান, গতকাল সকালে পাকনা হাওরের উড়ার বন বাঁধ ভেঙে প্রায় 9,500 হেক্টর ফসলি জমির পাকা ধান তলিয়ে যায়। এতে দিশেহারা হয়ে পড়েছেন এই অঞ্চলের লক্ষাধিক কৃষক। কৃষি বিভাগ জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে হাওর এলাকায় প্রায় 85% ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় 1.5 লাখ ভিজিএফ কার্ড বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে খোলা বাজারে 15 টাকা চাল এবং 17 টাকা কেজি দরে আটা বিক্রি কার্যক্রম চালু রয়েছে। এই মুহূর্তে সুনামগঞ্জ শহরের মাছ বাজারে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইকরামুল, কাজল, আপনি জানেন যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতি বৃষ্টির ফলে গত মাসের 30 তারিখ থেকে 10 দিন এই সুনামগঞ্জ অঞ্চল সহ সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এবং নেত্রকোনার অধিকাংশ হাওর তলিয়ে গেছে। এর ফলে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রায় 10-12 দিন হাওরের মধ্যে পানি থাকার কারণে যে বড় ফসলটা ওঠার কথা ছিল সেই বড় ফসলটি পচে এই সমস্ত এলাকার মাছে মরক দেখা দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এর ফলে যে মাছে মরক দেখা দেওয়ায় বেশ কিছু মাছ মরে গেছে। সরকারি হিসাবে, মৎস্য বিভাগের হিসাবে 41 কোটি টাকার মাছ
এই সময় মারা গেছে এবং এরপরই সরকার নিষিদ্ধ করে 1 সপ্তাহের জন্য মাছ ধরা। এই যে সুনামগঞ্জে যে বাজারটি আমি আছি, এই বাজারটি হচ্ছে কি মিঠা পানি মাছের একটা বড় বাজার। এখান থেকে দেশে বিদেশে মাছ বিদেশে রপ্তানি হয় এবং দেশের বিভিন্ন জায়গায় এই জায়গা থেকে মাছ যায় মিঠা পানির। এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি চাষের মাছ বা ফিশারিজের মাছ এবং এই ক্ষতির ফলে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে নিষিদ্ধ করার পরে এখানে যারা মৎস্যজীবী আছে এবং মাছ ব্যবসায়ী যারা আছে তারা বেশ অসহায়ের মধ্যে পড়েছে। আমার সাথে এখানে আছেন এই বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি শহীবুর রহমান। আমি আপনার কাছে জানতে চাইবো যে সরকার মাছ ধরা নিষিদ্ধ করেছেন এবং যে মাছগুলো মারা গেছে তার সে কারণে মানুষের মধ্যে মাছ খাওয়ার একটি প্রবণতা কমেছে, এর ফলে আপনাদের কি ক্ষতিটা হচ্ছে? আমাদের হইল গিয়া প্রত্যেকটা যারা মৎস্য যারা মাছের জাল বাইতো হাওড়ে নদীতে তারা আজকে খুবই সংকটের মাঝে আছে। মাছের মাঝে যে পানিটা আসছে এই ডলের সাথে আমাদের প্রত্যেকটা মাছ পানির তলতনি ময়রা বাঁচতেছে। তারপরে আমাদের যারা ব্যবসায়ী আছি আমাদের এই যারা মাছ জাল দিয়ে মারতো আমরা কিনা কাটা করতাম, আজকে সাধারণ মানুষ আজকে আতঙ্কর মাঝে আছে। আমরা প্রত্যেকটা ব্যবসায়ী আর মৎস্য যারা মাছ মারতো তারা খুব সংকটের মাঝে আছি। আজকে বর্তমানে আমরা বাজারটা এসব নিঃস্ব হয়ে যেতেছে। আজকে আমরা যতটুকু দ্রুত সুন্দরভাবে যে পানিটা নির্বিশেষে পরীক্ষা করার জন্য আমরা সরকারের কাছে সেই আবেদন ব্যবসায়ীর পক্ষ থেকে আমি এই আবেদনটি করছি ব্যবসায়ীর পক্ষ থেকে। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন এরা কিন্তু এই বাজারেরই ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ী এবং তারা প্রায় বেকার হয়ে পড়েছে যেহেতু মাছ নেই, মিঠা পানির মাছ নেই। যে ফিশারিজের মাছগুলো আসে তাও সংখ্যায় কম এবং মৎস্য বিভাগের যে হিসাব সেই হিসাবে 1276 টন মাছ এই অঞ্চলগুলোতে মারা গেছে এবং 3844টি হাঁস মারা গেছে এবং মৎস্য বিভাগ সহ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের যে পানিতে যা পেয়েছে রাসায়নিক সমস্যা সেটা হচ্ছে গিয়ে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল, অ্যামোনিয়ার মাত্রা বেড়ে গিয়েছিল, এর কারণে মাছগুলো মারা গেছে। এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছে সবাই, মৎস্যজীবীরা চাচ্ছেন এবং মৎস্য ব্যবসায়ীরা চাচ্ছে। কাজল, এই ছিল সুনামগঞ্জ অঞ্চলের এবং সুনামগঞ্জের মৎস্য বাজার থেকে মাছের সর্বশেষ খবর। দর্শক, সুনামগঞ্জের শহরের মাছ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। হাওড় অঞ্চলে চলমান পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ আদায় স্থগিতাদেশ এবং সকল ঋণ পুনর্তফসিলীকরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া সহজ কিস্তি আদায়ের মাধ্যমে ঋণ নিয়মিতকরণের নির্দেশ দেওয়া হয়। গতকাল বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ প্রদান করে। এছাড়া হাওড় এলাকায় নতুন করে কোনো সার্টিফিকেট মামলা না করার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের হাঁস, মুরগি ও গবাদি পশু পালন, গোখাদ্য উৎপাদন ও ক্রয় খাতে চাহিদা মোতাবেক ঋণ সুবিধা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওড় এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণেরও আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তির মাধ্যমে। পহেলা জুলাই পুরনো থেকে নতুন ভ্যাট আইনে স্থানান্তরের প্রক্রিয়া খুব সহজ ও স্বচ্ছ হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। কোথাও কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সমাধানেরও আশ্বাস দেন তিনি। রাজধানীর সোনারগাঁও হোটেলে ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট LTU এর উদ্যোগে আয়োজিত রাজস্ব সংলাপে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। সংলাপে বৃহৎ করদাতা প্রতিষ্ঠানগুলো নতুন আইনে ভ্যাট রেয়াত এবং বর্তমান হিসাব সমন্বয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধান চান। এছাড়া ফার্মাসিউটিক্যাল, টোবাকো কোম্পানি সহ বিভিন্ন প্রতিষ্ঠান নতুন আইন বাস্তবায়নের আগে সফটওয়্যার পরিবর্তনের জন্য পর্যাপ্ত সময় দেওয়ার দাবি জানায়। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ভ্যাট আইন বাস্তবায়ন শুরুর পর কয়েক মাস ব্যবসায়ীদের হয়রানি না করার আহ্বান জানান। LTU এর কমিশনার 33,000 কোটি টাকার 804টি মামলা নিষ্পত্তির জন্য করদাতাদের বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় আসার আহ্বান জানান। তবে এ ব্যাপারে এনবিআরকে আরও নমনীয় হওয়ার আহ্বান জানান করদাতারা। এই একটা আইন থেকে আরেকটা আইনে যাব, এটা কি কোনো কষ্ট হবে না, ক্লেশহীন একটা স্থানান্তর ঘটবে এবং এই জন্য আমাদের ভ্যাট অনলাইন প্রকল্প ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
আপনাদের নিয়ে বসে আমরা হাতে কলমে আমরা দেখিয়ে দিব যে কিভাবে নতুন আইন একটা যুগোপযোগী আইন হয়েছে। আমরা সজাগ থাকবো, কোথাও যদি আপনাদের কোনো সমস্যা হয় আমরা সাথে সাথে সেটা মোকাবেলা করব। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির মাধ্যমে কর্মোপযোগী অধিক জনসংখ্যার সুফল ডেমোগ্রাফিক ডেফিডেন্ট নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ইন্টারনেট অব থিংস আইওটিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 26 জনের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইন্টারনেট অব থিংস যেটা পুরো পৃথিবীর আগামী 2020 সালের মধ্যে $700 বিলিয়ন ইন্ডাস্ট্রি তৈরি করতে যাচ্ছে, সেই $700 বিলিয়ন ইন্ডাস্ট্রির একটা ন্যায্য হিস্সা বাংলাদেশের মাটি থেকে আমরা মেধা দিয়ে আমরা আমাদের সেই অর্জনটা করার জন্য এবং 21 সাল নাগাদ একটি মেধা নির্ভর অর্থনীতি গড়ে তোলার পথে আমরা সঠিকভাবে এগিয়ে যাচ্ছি। সেমস গ্লোবালের আয়োজনে আগামী 4 থেকে 6 মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাস্থ্য খাতের আন্তর্জাতিক প্রদর্শনী 10ম মেরিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো 2017। পাশাপাশি অনুষ্ঠিত হবে তৃতীয় বাংলাদেশ ক্লিনিক এন্ড ল্যাব এক্সপো 2017 ও ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিস এক্সপো 2017। রাজধানী বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হবে এই প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে 180টি প্রতিষ্ঠান এবং 260টি স্টল। এ উপলক্ষে রাজধানীর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধারণাই ছিল না, কিন্তু যখন শুনে যান কথা বলে চলে আসেন, কিন্তু একটা এক্সিবিশন যখন হয় যৌথ উদ্যোগে হাই স্কুল পর্যায়ে জলবায়ু পরিবর্তন সচেতনতা ও স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছে কোকা-কোলা বাংলাদেশ ও ওয়াটার এইড। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যৌথভাবে প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেয় দুই প্রতিষ্ঠান। প্রকল্প বাস্তবায়ন হলে উপকৃত হবে স্কুল পর্যায়ের 18,000 শিক্ষার্থী। প্রকল্পের আওতায় কোকা-কোলা বাংলাদেশ ও ওয়াটার এইডের উদ্যোগে এই অঞ্চলের 7টি হাই স্কুলের স্যানিটেশন কমপ্লেক্স নির্মাণ করা হবে। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপের পাশাপাশি চাঙ্গা হয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। সোমবারই যুক্তরাষ্ট্রের প্রধান 3 শেয়ার বাজারের সূচকই 1% করে বেড়েছে। ওয়াল স্ট্রিটের নাসডাক ইন্ডেক্সের সূচক বেড়েছে রেকর্ড পরিমাণে, পাশাপাশি বেড়েছে ডও জোন্স এবং S&P সূচক। একই সঙ্গে চাঙ্গাভাব ছিল ইউরোপ সহ এশিয়ার বিভিন্ন দেশের শেয়ার বাজার। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের পর গেল 5 মাসের মধ্যে বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইউরোর দর। সোমবার ডলারের বিপরীতে 2% পর্যন্ত বেড়েছে ইউরোজোনের একক মুদ্রা ইউরোর দর। এর পাশাপাশি কমেছে জাপানি মুদ্রা ইয়েনের দর। পাশাপাশি সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে। চাঙ্গাভাব দেখা গেছে জার্মানি ও ফ্রান্সের শেয়ার বাজারেও। এ সময় জাপানের শেয়ার বাজারের নিক্কেই সূচক বেড়েছে 0.5%। দর বেড়েছে দক্ষিণ কোরিয়ার কোরিয়া কম্পোজিট এবং কসপি সূচক। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি খবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, ডিএসসির 3টি সূচকের কিন্তু 3টি ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে সকাল থেকেই। সেক্ষেত্রে এখন পর্যন্ত ডিএসসি এক্স সূচকটি অবস্থান করছে 22 পয়েন্ট বেড়ে 5,458 পয়েন্টে। ডিএসসি এস অবস্থান করছে 3 পয়েন্ট বেড়ে 1,262 পয়েন্টে। এছাড়া 6 পয়েন্ট বেড়ে ডিএসসি 13 অবস্থান করছে 2,026 পয়েন্টে। এখন পর্যন্ত শেয়ার বিক্রি হয়েছে, এমন লেনদেন হয়েছে পরিমাণ 11,499টি, যার বাজার মূল্য 67,92 লাখ টাকা। এছাড়া 161টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, 29টির নিম্নমুখী অবস্থান রয়েছে এবং 30টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। দর্শক, এখন পর্যন্ত যদি 20টি প্রতিষ্ঠান যেগুলো শেয়ারের দর এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে, এমন শীর্ষে কিন্তু অবস্থান করছে প্রিমিয়ার ব্যাংক। প্রাইম ব্যাংকের এখন পর্যন্ত শেয়ারের দর অবস্থান করছে 21 টাকা 70 পয়সা। সেক্ষেত্রে সর্বোচ্চ ছিল 22 টাকা 40 পয়সা, সর্বনিম্ন ছিল 21 টাকা 70 পয়সা। দ্বিতীয় অবস্থায় রয়েছে লঙ্কা বাংলা। প্রতিষ্ঠানের শেয়ারের দর 51 টাকা 60 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 52 টাকা 30 পয়সা, সর্বনিম্ন ছিল 52 টাকা 51 টাকা 50 পয়সা। তৃতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের অবস্থান করছে
153 টাকা 30 পয়সায়, সর্বোচ্চ ছিল 153 টাকা 90 পয়সা, মাত্র 60 পয়সা বেশি, এবং সর্বনিম্ন ছিল কিন্তু প্রতিষ্ঠান শেয়ারের দর 152 টাকা। 4 নম্বর অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক, প্রতিষ্ঠান শেয়ারের দর 73 টাকা 60 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল কিন্তু 74 টাকা, সর্বনিম্ন ছিল 73 টাকা 50 পয়সা। এছাড়া 5 নম্বর অবস্থান রয়েছে RSRM স্টিল, প্রতিষ্ঠানটির শেয়ারের দর অবস্থান করছে 86 টাকায়, যার সর্বোচ্চ মূল্য ছিল 86 টাকা 30 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 84 টাকা 80 পয়সা। দর্শক, এখন পর্যন্ত ডিএসসির সর্বশেষ এ পর্যন্তই। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। নগরীর উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় দুর্ভোগে নগরবাসী, অপচয় হয় বিপুল অর্থের, সংকট উত্তরণে উদ্যোগ নেয়ার কথা বলছে 2 সিটি কর্পোরেশন। ঢাকার সদরঘাটে লঞ্চ থেকে নেমেই হয়রানি আর ভোগান্তির শিকার যাত্রীরা, খোদ পুলিশই করছে চাঁদাবাজি, পদক্ষেপের গতানুগতিক উত্তর পরিবহন মালিক সমিতি ও ডিএমপির। সড়কপথে দীর্ঘ সময়ের কারণে ঢাকা কক্সবাজার রুটে আকাশপথে বেড়েছে যাত্রী চাপ, বিমানের ভাড়া কমানোর দাবি পর্যটন ব্যবসায়ীদের। কন্টেইনার হ্যান্ডলিং এর রেকর্ড গড়ার মধ্য দিয়ে 130 বছরে পা রাখল চট্টগ্রাম সমুদ্র বন্দর, সক্ষমতা বাড়াতে দরকার আধুনিক যন্ত্রপাতি, মত ব্যবসায়ীদের। এবং কয়েকদিনের ভারী বর্ষণে গোপালগঞ্জে নষ্ট হয়ে গেছে কয়েকশো হেক্টর জমির তরমুজ, কৃষকের মাথায় হাত, ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে জানালো কৃষি বিভাগ। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।